সুপ্রিয় শ্রোতা, আজ শুরু করছি মাসুদ রানা সিরিজের গল্প আক্রান্ত দূতাবাস। প্রথম প্রকাশ 1999। আজ প্রথম পর্ব। কারাকাস, ভেনেজুয়েলা। মার্কিন দূতাবাস। নিজের বিলাসবহুল কোয়ার্টার্সে পায়চারি করছেন রাষ্ট্রদূত র্যালফ ই ডেন্টন। চিন্তিত, উদ্বিগ্ন। 1 মাসের মতো হয়েছে এ দেশে এসেছেন তিনি। ভয়াবহ অবস্থা ছিল তখন। সরকারি ও বিদ্রোহী বাহিনী পরস্পরকে মরণ কামড় দেয়ার উন্মত্ত প্রতিযোগিতায় মত্ত। সারা দেশ জ্বলছিল ফার্নেসের মতো। এখন সে অবস্থা নেই। লড়াই শেষ। 6 বছরের প্রচণ্ড লড়াইয়ের পর একনায়ক জেনারেল ভার্গাসের সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে বিদ্রোহী চামারিস্তা নেতা রবার্টো বারমুদেজ, কমিউনিস্ট। কিউবার সমর্থন ছিল কমিউনিস্টদের পেছনে। পুরো 6 বছর ভারী হালকা সব ধরনের অস্ত্র দিয়ে, সমর কৌশলবিদ দিয়ে চামারিস্তাদের সাহায্য করেছেন ফিদেল কাস্ত্রো। ওদিকে ভার্গাসকে পুরো না হলেও সমর্থন করত ওয়াশিংটন। ওটা ছিল শুধুই কমিউনিস্টদের ঠেকানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত ওরাই জিতল। ভার্গাসকে অহেতুক খুন, ভিন্ন মতের কারো খোঁজ পেলেই তাকে গুম করে ফেলা, কমিউনিস্ট দমনের নামে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া ইত্যাদি বন্ধ করতে বলেছিলেন তিনি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া কলেজ ভার্সিটি খুলে দিতে বলেছিলেন। বোঝাতে চেয়েছেন দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলে আমেরিকা তাকে অস্ত্র সাহায্য দেবে। কিন্তু হলো না। অবস্থা তখন চরমে। বিশেষ কিছু করতে পারার আগেই শেষ হয়ে গেছে ভার্গাস। বিপদ বুঝে শেষ মুহূর্তে মার্কিন দূতাবাসে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল সে। না করে দিয়েছেন ডেন্টন। 2 দিন আগে চামারিস্তা বাহিনীর হাতে ধরা পড়েছে লোকটা। ওই দিনই ফাঁসিতে ঝোলানো হয় তাকে। লোকটার সাথে তার শেষ দেখার সময়টার স্মৃতি এখনো চোখে ভাসছে। সাহায্যের বিনিময়ে ডেন্টন যেসব শর্ত দিয়েছিলেন শুনে বোকা বনে গিয়েছিল ভার্গাস। সে সময় তার চেহারায় ক্ষোভ, হতাশা আর অক্ষমের যে অসহায় রাগ দেখেছেন, তার সাথে একমাত্র কোণঠাসা নরখাদকের অভিব্যক্তির তুলনা চলে। বাইরে কোথাও একটা রকেট ফুটল বোধহয়। নিস্তব্ধ রাতে কড়াক শব্দটা খুব জোরালো প্রতিধ্বনি তুলল। দাঁড়িয়ে পড়লেন ডেন্টন। চোখ কুঁচকে সামনের রাস্তার দিককার ভারী কার্টেন টানা জানালার দিকে তাকালেন। ভার্গাসের পতন হয়েছে ঠিকই, কিন্তু লড়াই পুরো থামেনি। সরকারি বাহিনীর বড় একটা অংশ আত্মসমর্পণ করেনি। ভার্গাসের বাঁ হাত আরেক জেনারেল নিজেকে নতুন প্রেসিডেন্ট ঘোষণা করে তাদের নিয়ে চামারিস্তার বিরুদ্ধে লড়ে চলেছে। বারমুদেজের নেতৃত্ব মানতে রাজি নয় সে। এ অবশ্য অস্বাভাবিক কিছু নয়। ক্ষমতার স্বাদ একবার পেলে সামরিক বাহিনী যে সহজে ব্যারাকে ফিরে যেতে চায় না, তার ভুরি ভুরি দৃষ্টান্ত জানা আছে ডেন্টনের। কাজেই লড়াই এখনো চলছে। আরো কতদিন চলে সেটাই এখন দেখার বিষয়। ঘড়ি দেখলেন তিনি। রাত 1:30। রাষ্ট্রদূতের বয়স প্রায় 70, কিন্তু দেখে 60-এর বেশি মনে হয় না। এখনো নিয়মিত ব্যায়াম করেন। আহার ও পান করেন মেপে। সিগারেট আর কমিউনিজম দুটোই চোখের বিষ ভদ্রলোকের। বিয়ে করেননি। প্রায় 3 যুগেরও আগে ফরেন সার্ভিসে চাকরির শুরু। বিদেশের প্রথম পোস্টিং ছিল কিউবায়, পলিটিক্যাল কাউন্সিলর হিসেবে। সেই সময়ই বাতিস্তাকে হটিয়ে ক্ষমতায় আসেন ফিদেল কাস্ট্রো। সেই বিপ্লব ডেন্টনের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছিল। 40 বছর হতে চলল, আজও সে ক্ষত শুকায়নি। কাস্ট্রোর নাম শুনলেও অসহ্য লেগে ওঠে ডেন্টনের। 95-তে দ্বিতীয়বার হাভানা ঘুরে এসেছেন। সেবার গিয়েছেন রাষ্ট্রদূত হয়ে। অন্য কেউ হয়তো যেতে চাইতো না, কিন্তু তিনি আপত্তি তোলেননি বিন্দুমাত্র। কারণ ছিল, প্রথম জীবনের মিষ্টি মধুর এক স্বপ্নের রেশ খুঁজতে মন আকুল হয়ে পড়েছিল আসলে। কিন্তু গিয়েই বুঝলেন ভুল হয়ে গেছে, আসা উচিত হয়নি। কারণ তার সেই 59 সালের স্বপ্নের শহরটির সাথে 95 সালের শহরের কোথাও বিন্দুমাত্র মিল ছিল না। অবশ্য স্বপ্নভঙ্গের জন্য দায়ী মানুষটি প্রায় একই রকম ছিল। কিছু কিছু দাড়ি পেকে যাওয়া ছাড়া বিশেষ আর কোনো পরিবর্তন দেখা যায়নি তার মধ্যে। চেয়েছিলেন তার গদি উল্টে দিতে, কিন্তু অল্পের জন্য পারেননি। এত লম্বা চাকরি জীবনে সেটাই ডেন্টনের একমাত্র ব্যর্থতা। আরেকটা রকেট বিস্ফোরিত হতে সচকিত হলেন তিনি। ভার্গাসের কথা মনে পড়ল। মাত্র 6 বছর এদেশের প্রেসিডেন্ট ছিল লোকটা,
এর মধ্যে কয়েক হাজার ভিন্নমতের ছাত্র আর রাজনীতিককে খুন করেছে, কমিউনিস্ট দমনের নামে শহর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, দেশছাড়া করেছে লাখ দেড়েক পরিবারকে। তার আক্রোশ থেকে এমনকি শিশু কিশোররাও রেহাই পায়নি। লোকটা হেরে যাওয়ায় তার দেশের পলিসি মার খেয়েছে ঠিকই, কিন্তু ডেন্টনের তাতে খুব একটা আফসোস নেই। তিনি বরং খুশি। লোকটার মরে যাওয়াই উচিত ছিল। তার চাইতে তার ছোট ভাই সামান্য এক মেজর ছিল, খুন খারাপিতে বহু কাঠি বাড়া। বড় ভাই সামরিক আদালতের বিচারক ছিল সে। ওখানে যার নামেই মামলা উঠত তার মৃত্যু ছিল অবধারিত। দুই ভাই মিলে ৬টা বছর চরম ত্রাসের রাজত্ব চালিয়েছে দেশে। খুন, অপহরণ, ধর্ষণ আর দেশের সর্বনাশ করে বিদেশের ব্যাংকে কোটি কোটি ডলার পাচার, এই ছিল আসল কাজ। মানুষটা যদি তার পরামর্শ মতো সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ত, তাহলে সাহায্য করতেন ডেন্টন। তাদের বিমানবাহী জাহাজ নিমিজ এ মুহূর্তে ক্যারিবিয়ানেই আছে। তিনি ওয়াশিংটনকে গ্রিন সিগন্যাল দিলে নিশ্চয়ই সাহায্য আসতো ওখান থেকে। খুব অল্প সময়ে অ্যাকশনে নেমে পড়তে পারত তাদের মেরিন বাহিনী। অন্য যে সমস্যা এখন প্রধান হয়ে দেখা দিয়েছে সেটা নিয়ে মাথা ঘামাতে লাগলেন ডেন্টন। দুদিন হয়ে গেছে বার্মুদেজ ক্ষমতা দখল করে নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছে, অথচ এখনো সে তার সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আমেরিকার কাছে আবেদন করেনি। ব্যাপারটা অস্বাভাবিক। অতীতে কখনো এরকম ঘটেছে বলে তার জানা নেই, ঘটেনি। এসব ক্ষেত্রে আর সবার আগে মার্কিন স্বীকৃতি পেতে উঠে পড়ে লাগে যে কোনো সরকার, অথচ বার্মুদেজ করছে উল্টো। কোনো রকম যোগাযোগই করেনি লোকটা তার সাথে। ভাব দেখে মনে হচ্ছে মার্কিন স্বীকৃতি ছাড়াই চলবে তার, অথবা এ দেশে যে মার্কিন দূতাবাস বলে কিছু আছে তা সে জানেই না। ব্যাপারটা অদ্ভুত, এরকম হওয়ার কথা নয়। চাইলেই যে আমেরিকা নাচতে নাচতে স্বীকৃতি দিয়ে দেবে ব্যাপারটা তা নয়, কিন্তু তবু ওটাই নিয়ম। আরেক সমস্যা বেঁধেছে কিছু দেশি বিদেশি ছাত্র নিয়ে। ১৭ জন ওরা। আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। উষ্ণমণ্ডলীয় আবহাওয়ার ওপর তথ্য সংগ্রহ করতে গত মাসে ক্যারিবীয় অঞ্চলে এসেছে। লেসার ও গ্রেটার অ্যাটলান্টিসের কয়েকটা দেশ ঘুরে ভেনেজুয়েলা হয়ে ফেরার কথা ছিল ওদের। কিন্তু ক্যারাকাসে সেই বিপদে পড়ে গেছে দলটা। চামারিস্তার আক্রমণে দেশের অবস্থা খুবই খারাপ। আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলে বড় রকম গড়বড় ঘটে গেছে, তাই ফেরা সম্ভব হয়নি। ওদের মধ্যে ২ জন মাত্র আমেরিকান। অন্যদের মধ্যে আছে ৭ জন বাংলাদেশি, ৩ জন ভারতীয়, ২ জন জাপানি এবং দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও নেপালের ১ জন করে। আমেরিকান ২ ছাত্রকে দূতাবাসে নিয়ে আসতে চেয়েছিলেন রাল্ফ ডেন্টন, কিন্তু গ্রুপ থেকে আলাদা হতে চায়নি ওরা, বরং সবাইকে আশ্রয় দেওয়ার অনুরোধ করেছে। উপায় নেই দেখে তাই করেছেন ভদ্রলোক। ১ সপ্তাহের বেশি হয়ে গেল এখানে আছে ছেলেমেয়েগুলো, নড়তে পারছে না। অথচ ওদের ফিরে যাওয়া জরুরি। পরবর্তী সেমিস্টারের পরীক্ষা শুরু হতে নাকি বেশি দেরি নেই। কি করা যায় ভেবে পাচ্ছেন না রাষ্ট্রদূত। বার্মুদেজের মতলব ভালো ঠেকছে না। পরিস্থিতি জানিয়ে ওয়াশিংটনে আজই মেসেজ পাঠিয়েছিলেন, জবাব এসেছে স্টে কুল। তিনিও তাই চাইছেন কিন্তু পারছেন না। চাইলেই কি সবসময় সব হয়? এরকম চরম অস্বস্তিকর অবস্থায় আগে কখনো তাকে পড়তে হয়নি, কেউ পড়েছে বলেও শোনেননি। নিজেদের নিরাপত্তা নিয়ে ডেন্টন খুব একটা উদ্বিগ্ন নন। বৈরুত ও তেহরান দুর্ঘটনার পর থেকে সরকার সব দেশের মার্কিন দূতাবাস ভবনের কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। এখানে যে মেরিন বাহিনী আছে, আক্রান্ত হলে অন্তত ২-৪ ঘন্টা লড়াই চালিয়ে যেতে পারবে। এর মধ্যে নিশ্চয়ই নিমিজ থেকে সাহায্য এসে পড়বে। তবু চিন্তা দূর হচ্ছে না রাষ্ট্রদূতের। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন তিনি। চারদিকে উঁচু দেওয়াল, তার উপর কাঁটাতারের বেড়া দেওয়া কম্পাউন্ড দিনের মতো আলো করে রেখেছে অনেকগুলো ফ্লাড লাইট। দেয়ালের প্রতি ৫০ গজের মাথায় আছে একটা করে টিভি ক্যামেরা। সিকিউরিটি রুমে ডিউটি অফিসার মনিটরের উপর নজর রাখছে সর্বক্ষণ। ওই কাজে কোনো রকম ঢিলেমি সহ্য করবেন না ডেন্টন। তিনি সহ দূতাবাসের স্টাফ ও তাদের বউ বাচ্চা নিয়ে বেসামরিক সদস্য সংখ্যা ৫২ জন, তার সাথে যোগ হয়েছে ১৭ জন ছাত্রছাত্রী। এত মানুষের প্রাণ নিয়ে বিন্দুমাত্র ঢিলেমির অবকাশ নেই, সিকিউরিটি অফিসের প্রত্যেককে তা জানিয়ে দিয়েছেন তিনি। ওখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ ক্যারিবিয়ানের ঢেউ আছড়ে পড়ার আওয়াজ শুনলেন ডেন্টন। কম্পাউন্ডের গেট দিয়ে বের হলেই সাগর,
নির্মল বিশুদ্ধ বাতাস, অথচ চাইলেও এখন সে বাতাসে দম নেওয়ার সুযোগ নেই। সাগরের ঢেউ দেখার উপায় নেই। একেবারেই নেই তা নয়, আছে, তবে সেজন্য অন্তত ১ ডজন গার্ড সঙ্গে নিয়ে বেরোতে হবে। সাগর পাড়ের বাঁধানো রাস্তা দিয়ে হাঁটতেও পারবেন তিনি ইচ্ছে করলে, তবে প্রতি মুহূর্তে পায়ে পায়ে লেগে থাকবে ওরা। চিড়িয়াখানার জন্তুর মতো তাকে চারদিক থেকে ঘিরে রাখবে মানুষগুলো। বিরক্তি লাগলেও কিছু বলার উপায় নেই। যে কোনো দেশেই হোক, এ ধরনের পরিস্থিতিতে এটাই প্রচলিত নিয়ম। বিরক্ত হয়ে গত কদিন থেকে তাই বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছেন। অফিস, স্টাডি আর বেডরুম, এর মধ্যে বন্দি রেখেছেন নিজেকে। কিন্তু তাই বা আর কতক্ষণ সহ্য করা যায়? স্টে কুল, ভাবলেন ডেন্টন। সেই বরং ভালো। রাত অনেক হয়েছে, এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক। তখনই পুরো বুলেটপ্রুফ কাচের ওপাশ থেকে ক্যাথেড্রালের ঘড়িতে ২টোর ঘণ্টা পড়ার অস্পষ্ট আওয়াজ ভেসে এলো। ঘুরে বিছানার দিকে এগোলেন রাষ্ট্রদূত। বেডসাইড টেবিলে মেয়েদের রেখে যাওয়া ফ্লাস্ক থেকে ১ গ্লাস ঠান্ডা মিনারেল ওয়াটার খেলেন। তারপর বাথরুমের বড় আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত মেজে ওয়াটার পিক তুলে নিলেন। চোখ বুজে মাড়িতে পানির সরু জোরালো স্প্রের গা শিরশিরানো চাপ অনুভব করলেন। এতে মাড়ির রক্ত চলাচল বাড়ে, দাঁতের গোড়া মজবুত হয়। চার্চিল ব্যবহার করতেন এ জিনিস, ডেন্টন জানেন। এমন অভ্যেস হয়ে গেছে আজকাল দিনে ২ বার কাজটা না করলে কেমন যেন অস্বস্তি লাগে তার। পরিষ্কার পাজামা পরে সবে বিছানায় বসেছেন, এই সময় টেলিফোনটা বেজে উঠল। সিকিউরিটি ইনচার্জ জুড স্টুয়ার্ট ফোন করেছে। গলাটা নার্ভাস শোনাচ্ছে তার। মন দিয়ে লোকটার কথা শুনলেন ডেন্টন। তারপর বললেন, স্যান্ডলারের সাথে আলোচনা করেছেন এ নিয়ে? স্যান্ডলার এখানকার সিআইএর স্টেশন চিফ। মুখ খোলার আগে খানিক বিরতি নিল সে। তিনি কম্পাউন্ডে নেই স্যার। নেই? না স্যার, ব্রাজিলিয়ান এম্বাসির একটা পার্টিতে গিয়েছিলেন সন্ধ্যার পর। রাগ দমন করলেন রাষ্ট্রদূত। তারপর? ওখান থেকে ২ ঘন্টা আগে বেরিয়ে গেছেন। কোথায় গেছেন ওরা জানে না বলছে। মাই গড! মনে মনে আগের রাষ্ট্রদূতের পিণ্ডি চটকালেন ডেন্টন। দুনিয়ার কুঁড়ে ছিল মানুষটা, তার সময় শৃঙ্খলা বলে কিছু ছিল না এখানে। এই ঝামেলার মধ্যে সেসবও দেখতে হচ্ছে তাকে। ও জানে না রাত ১টা থেকে কারফিউ? জানেন স্যার, খুব সম্ভব। একটু ভাবলেন রাষ্ট্রদূত। ঠিক আছে, কর্নেল বাটলারকে আমার অফিসে আসতে বলুন। আমি যাচ্ছি। আর খবরটা সময় মতো জানাবার জন্য ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম স্যার। কাল ঠিক সকাল ৮টায় স্যান্ডলারকে আমি আমার অফিসে হাজির দেখতে চাই। ঠিক ৮টায়। ফোন রেখে কাপড় বদলাতে ব্যস্ত হয়ে পড়লেন রাষ্ট্রদূত। সিদ্ধান্ত নিলেন শৃঙ্খলা পুনরুদ্ধারের কাজটা কালকেই সেরে ফেলতে হবে। এসব আর বাড়তে দেয়া যায় না। কালই। ঠিক ১০ মিনিট পর মধ্যবয়সী কর্নেল বাটলার তার অফিসে এলেন। কর্নেল এখানকার মিলিটারি অ্যাটাশে। তাকে দেখে সন্তুষ্ট হলেন ডেন্টন। চেহারায় ঘুম, অথচ পরনে কড়া ইস্ত্রি করা ইউনিফর্ম, টাই। এত রাতে ডেকে পাঠাতে হলো বলে দুঃখিত কর্নেল। বসুন প্লিজ, কফি আসছে। ধন্যবাদ স্যার। অসমর্থিত সূত্রের একটা খবর পেয়েছি একটু আগে। চেয়ারের হাতলে কনুই রেখে আঙুলের পিঠে থুতনি রাখলেন রাষ্ট্রদূত। খবরটা হলো, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সরকারি বাহিনী, স্বঘোষিত প্রেসিডেন্ট মনকাডার বাহিনী রাজধানী আক্রমণ করতে আসছে। খুব সম্ভব রাতের মধ্যেই পৌঁছে যাবে ওরা। ঘুম উবে গেল কর্নেলের চেহারা থেকে। খবরের সূত্রটা কি স্যার? আমাদের নিজস্ব। স্যান্ডলারকে জানাবার জন্য ফোন করেছিল, তাকে না পেয়ে সিকিউরিটি অফিসারকে জানিয়েছে। তারপর? বার্মুদেজের বাহিনীও তোড়জোড় করছে খুব। তার মানে খবরটা সত্যি। চিন্তা ফুটল বাটলারের চেহারায়। তাহলে তো। থেমে গেলেন তিনি, টেলিফোন বেজে উঠতে। রিসিভার তুললেন ডেন্টন। ও প্রান্তের কথা শুনতে শুনতে চেহারা গম্ভীর হয়ে উঠল তার। এক নাগাড়ে ৩ মিনিট শুনলেন, তারপর রেখে দিলেন রিসিভার। খবর খাঁটি কর্নেল, বললেন তিনি। মনকাডা খুব দ্রুত মুভ করতে শুরু করেছে, আর তাকে মোকাবেলার জন্য চামারিস্তা বাহিনীও তৈরি হচ্ছে। প্রেসিডেন্সিয়াল প্যালেস ঘিরে ফেলেছে ওরা। রেডিও, টিভি, পুলিশ ব্যারাক, এয়ারপোর্ট, সব দিকে রওনা হয়ে পড়েছে তার বাহিনী। নীরবতার মাঝে কফি পান করলেন ওরা।
অবশেষে মন্তব্য করলেন কর্নেল, ক্রিটিক্যাল সিচুয়েশন স্যার। নো ডাউট। মাথা দোলালেন ডন্টন। কি করতে বলেন? আমাদের পুরোপুরি তৈরি থাকা উচিত। একটু থামলেন তিনি। সমস্ত বাটন টিপে দিন। রাইট স্যার। হাভানা, কিউবা। প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর অফিসের সুবিশাল ওয়েটিং লাউঞ্জে অস্থির চিত্তে হাঁটাহাঁটি করছে এক লোক। ঘড়ি দেখছে ঘন ঘন। যুবকই বলা চলে তাকে। ৩৫-৩৬-এর মতো বয়স, উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি, পেটা স্বাস্থ্য, চেহারা দেখেই বলে দেওয়া যায় মানুষটা নিষ্ঠুর প্রকৃতির। বুকে দয়া রহম বলে কিছু নেই। সিমার সার্ভিসে অবশ্য অনেকে আড়ালে আবডালে চামার বলে ডাকে। জানে সে, কিন্তু গায়ে মাখে না, বরং মনে মনে হাসে। সে জানে ক্যাস্ট্রোর সাথে ঘনিষ্ঠতার সুবাদে ওরা তাকে হিংসে করে, তাই ওসব বলে। ভালদেজ নাম যুবকের, জর্জ ভালদেজ। বাবা ল্যাটিন, মা স্কটিশ। আর সব ল্যাটিনের মতো ভালদেজও সময় সম্পর্কে ঢিলেঢালা থাকতে চায়, ঘড়ি ধরে চলতে মন চায় না। কিন্তু গন্ডগোলটা বাঁধিয়েছে তার মার স্কটিশ রক্ত। ওই তরফের খোঁচাখুচির জন্য মেনে চলতে হয়। কিউবান ইন্টেলিজেন্স এজেন্সির চিফ ইন্টারোগেটর সে। প্রচুর ক্ষমতা। ২-৪ জনকে সন্দেহজনক বলে ধরে যদি মেরেও ফেলে কেউ জিজ্ঞেসও করবে না, সাহসী হবে না কারো। আবার ঘড়ি দেখল যুবক। পাক্কা ২ ঘন্টা। অসহ্য। লাউঞ্জে আরো দর্শনার্থী আছে। ভালদেজের সিরিয়াল তাদের পরে। অবস্থা যা দেখা যাচ্ছে তাতে আজ রাতে প্রেসিডেন্টের দেখা আদৌ পাওয়া যাবে কিনা সন্দেহ। ভেতরে যারা আছে তারা বের হবে তারপর। চোখ কুঁচকে প্রেসিডেন্টের অফিস রুমের ঝকঝকে পলিশ করা মেহগনি কাঠের দরজার দিকে তাকালো সে। অনড় ওটা। খুলবে কিনা, খুললে কখন কে জানে। আরো ৫ মিনিট পর সিদ্ধান্ত নিয়ে ফেলল ভালদেজ। বন্ধ দরজার সামনে একগাদা টেলিফোন আর ইন্টারকম নিয়ে বসে আছে প্রেসিডেন্টের বহু ভাষাবিদ পিএস মেয়েটি। বাঁদিকে রাখা একগাদা বিদেশি খবরের কাগজ একটা একটা করে তুলে নিয়ে পড়ছে। গুরুত্বপূর্ণ নিউজের বিশেষ বিশেষ অংশ মার্কিং পেন দিয়ে দ্রুত অভ্যস্ত হাতে বৃত্তবন্দি করছে। রাতে ওগুলো অনুবাদ করে রাখা হবে। সকালে নাস্তার টেবিলে প্রেসিডেন্টের সামনে হাজির থাকবে সব। দাঁড়াবার প্রয়োজন মনে করল না ভালদেজ। দরজার দিকে এগোবার ফাঁকে মেয়েটির উদ্দেশ্যে বলল, প্রেসিডেন্টকে বলবে আমি আমার অফিসে আছি, অনেক কাজ পড়ে আছে আমার। চরম বিস্ময় ফুটল মেয়েটির চেহারায়। সিনিয়র। আমল দিল না ভালদেজ, তাকালোও না। সোজা বেরিয়ে এলিভেটরে উঠল। গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রান্সে প্রায় পৌঁছে গেছে এমন সময় গেটের সিকিউরিটি ডেস্কের ফোন বেজে উঠল। ধরল গার্ড। পরক্ষণে চোখ তুলে তাকে দেখল। সিনিয়র বলে সে এক আঙ্গুল আকাশের দিকে খাড়া করে, উনি এখনই দেখা করবেন আপনার সাথে। ঘুরল ভালদেজ। এলিভেটরের দিকে এগোলো আবার। আমি কি বেশি বাড়াবাড়ি করে ফেলছি, ভাবল সে। প্রেসিডেন্ট বিস্ফোরিত হবেন। ইনার অফিস থেকে ভিজিটরদের বের হতে দেখল ভালদেজ। যে যার চিন্তায় আছে তারা, তবে তাকে দেখে সসম্মানে নড করল প্রত্যেকে। বিশাল ডেস্কের ওপাশে বসে আছেন প্রেসিডেন্ট ফিদেল। চোখ কুঁচকে তাকিয়ে আছেন তার মুখের দিকে। চুরুট ঝুলছে দাঁতের ফাঁকে। টেনশন আর সিগারেটের ধোঁয়ায় ভরে আছে প্রকাণ্ড অফিস রুম। সত্যি রেগে আছেন প্রেসিডেন্ট। তার রাগের অভিব্যক্তি ভালদেজ খুব ভালো করেই চেনে। রাগলে তার ২ চোখ জ্বলে কেবল। জর্জ, আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম, তা না করে তুমি আমাকে অসম্মান করেছ, বললেন তিনি। না কমরেড, শান্ত গলায় বলল ভালদেজ, বরং আপনি আমাকে অসম্মান করেছেন। সোজা হয়ে বসলেন ক্যাস্ট্রো। তার প্রকাণ্ড ২ মুঠো সশব্দে আছড়ে পড়ল ডেস্কের উপর। এই হচ্ছে তার বিস্ফোরণের পূর্বাভাস, ভাবল সে, কিন্তু সময় দিল না। আলাপের সুরে বলে চলল, ৬৯ সালের ২৬শে জুলাই, যেদিন জাতিসংঘে আপনি দীর্ঘ ৪ ঘন্টা একনাগাড়ে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন, তখন বোধহয় আমার বয়স ৮-৯ বছর কমরেড। ওই বয়সেই আপনার সেই ভাষণ শুনতে শুনতেই সো কল্ড মুক্ত বিশ্বের প্রতি ঘেন্না ধরে গিয়েছিল আমার। সেদিন থেকেই আমি আপনার একনিষ্ঠ সমর্থক, অন্ধভক্ত। কাজ হয়েছে, ভাবল ভালদেজ। নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন প্রেসিডেন্ট। ফিউজ খুব ধীরে জ্বলছে এখন। চোখ কুঁচকে আছে বটে, তবে সেখানে রাগ নেই, আছে দ্বিধা আর অনিশ্চয়তা। তার ঠিক ৪ বছর পর আরেক ভাষণে আপনি যা যা বলেছেন, আজও তার প্রত্যেকটা শব্দ আমার মনে আছে কমরেড। আপনি ভাষণের এক জায়গায় বলেছেন, মানুষের জীবনের প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড মূল্যবান। সময়ের মূল্য যে দেয় না, একটা সেকেন্ডও যে অপচয় করে,
সে নিজেকে নিজে অসম্মান করে। কমরেড, আপনার সাথে দেখা করার ডাক পেয়ে এসে ৭,২০০ সেকেন্ড অপচয় করেছি আমি। আপনি নিশ্চয়ই জানেন কত সমস্ত জটিল কেস নিয়ে মাথা ঘামাতে হয় আমাকে। তাই ভাবলাম এখন চলে যাই। আমার অফিস তো মাত্র ১০ মিনিটের পথ। আপনি অবসর হলে না হয় আবার আসা যাবে। ইঙ্গিতে তার বাঁ কনুইর কাছের ফাইলের পাহাড় দেখালো ভালদেজ। ১০ মিনিট মানে ৬০০ সেকেন্ড কমরেড। আমি পৌঁছার ফাঁকে সেকেন্ডগুলো কাজে লাগিয়ে ওর অন্তত কয়েকটা সুরাহা করতে পারতেন আপনি। চুরুটে দীর্ঘ টান দিলেন ক্যাস্ট্রো। হেলান দিয়ে বসে ঘন ধোঁয়া ছাড়লেন তাকে লক্ষ্য করে। চিন্তিত, দুরাগত মেঘ গর্জনের মতো গমগমে গলায় বললেন, ঠিক এই কথাই বলেছি আমি সত্যি সত্যি? হ্যাঁ কমরেড, নির্বিকার চেহারায় জবাব দিল ভালদেজ। হয়তো পুরোটা ঠিক বলিনি, তবে এরকমই কিছু বলেছিলেন। ঘড়ি দেখল। আমরা কিন্তু এখনো নিজেদেরকে অসম্মান করছি কমরেড। প্রথমে কিছুক্ষণ কোনো প্রতিক্রিয়া দেখা গেল না প্রেসিডেন্টের মধ্যে। তারপর হঠাৎ করে আওয়াজটা উঠল। বাষ্পীয় রেল ইঞ্জিন স্টেশন ছাড়ার সময় যেমন হিস হিস করে, অনেকটা তেমনি ধরনের আওয়াজ। হাসছেন ক্যাস্ট্রো। বসো। হাসি থামতে আধপোড়া চুরুট দিয়ে একটা চেয়ার দেখালেন। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বসল জর্জ ভালদেজ। সরাসরি প্রেসিডেন্টের চোখে চোখ রেখে তাকালো। আর কিছুদিনের মধ্যে তার বয়স ৭০ ছাড়াবে, অথচ চেহারায় তেমন কোনো ছাপ নেই। চুল কিছু পাতলা হয়েছে, অনেক কটার রং ধূসর হয়েছে। দাড়িরও একই অবস্থা। ব্যাস এই পর্যন্তই। অবশ্য চোখ জোড়া ক্লান্ত তার। এটা নতুন কিছু নয়। প্রায় ৪০ বছর রোজ ১৬ ঘন্টা করে অফিস করছেন, সাপ্তাহিক ছুটিও নেন না। অতি পরিশ্রমে এমনটা হতেই পারে। কেবল ভাষণ দেওয়ার সময় ছাড়া সব সময় ক্লান্ত দেখায় ও দুটো। ভাষণের সময় মনে হয় যেন বাঘের চোখ, ব্যস্ত হয়ে শিকার খুঁজছে। আর সবার সাথে প্রেসিডেন্টের তফাৎটা কোথায় জর্জ ভালদেজ তা ভালো করে জানে। কারণ একই গুণ তার নিজের মধ্যেও আছে কিছু কিছু। ক্যাস্ট্রো প্রথমে একজন স্বপ্নদর্শী, তারপর একজন অক্লান্ত কর্মী, এবং সবশেষে ঝুঁকি নিতে অভ্যস্ত। শেষেরটির ক্ষেত্রে তার সমকক্ষ কোনো নেতা বর্তমানে পৃথিবীতে নেই। তার জীবনটাই এক মারাত্মক ঝুঁকি। চুম্বকের মতো ব্যক্তিত্ব মানুষটির। মেয়ে পুরুষ সবাইকে আকর্ষণ করে পতঙ্গের মতো, বিশেষ করে মেয়েদের। অন্যরা একে বলে ব্যক্তিত্ব, সে বলে এসেন্স। দীর্ঘশ্বাস ছেড়ে ডেস্ক কনসোলের একটা বোতাম টিপলেন প্রেসিডেন্ট। মারিয়া, বাইরে যারা অপেক্ষায় আছেন তাদের ফিরে যেতে বলো। পরে অবসর সময়ে ডাকবো আমি। ওদের বলো বসিয়ে রাখার জন্য আমি দুঃখিত। উঠে পড়লেন চেয়ার ছেড়ে। হাঁটাহাঁটি শুরু করলেন পেছনে হাত বেঁধে। এটাও ভালদেজের খুব পরিচিত। জানে ইন্টারভিউ শেষ না হওয়া পর্যন্ত তার হাঁটা চলতেই থাকবে। মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়বেন, কিন্তু বসবেন না। যে ফাইল দুটো পাঠিয়েছি আজ পড়েছ? বললেন ক্যাস্ট্রো। নিশ্চয়ই কমরেড। কি মনে হয় তোমার? বারমুদেজ একটা পাগল। হাসলেন তিনি শব্দ করে। হতে পারে, তবে ভেরি ইমাজিনেটিভ। বয়সও বেশ কম, তোমার চেয়ে কিছু ছোটই হবে বোধহয়। ওর লেটেস্ট চালটা যদি সফল হয়, ডেন্টনকে ইন্টারোগেট করার একটা সুযোগ পাবো আমরা। আমরা বারমুদেজকে অস্ত্র আর সামরিক কৌশলবিদ দিয়ে সাহায্য করেছি, তাই কৃতার্থ হয়ে সে নিজেই এ ব্যাপারে আমাদের পাল্টা সাহায্য করার প্রস্তাব দিয়েছে। আমি অ্যাকসেপ্ট করেছি। থেমে পড়লেন প্রেসিডেন্ট। চকচক চোখে তাকালেন ভালদেজের দিকে। নতুন সিগার ধরিয়ে টানতে লাগলেন। দ্বিতীয় ফাইলটাও পড়েছ তো? হ্যাঁ, মাথা ঝাঁকালো সে। কিন্তু ও দেশের যা অবস্থা, তাতে সময় বড়জোর কয়েকদিন পাবো আমরা, হয়তো ১-২ দিন। ভুল। দ্রুত মাথা নাড়লেন ক্যাস্ট্রো। অভিজ্ঞতা কম, তাই আমেরিকানদের সম্পর্কে ভালো মতো জানার সুযোগ তোমার হয়নি। ওদের সম্পর্কে জ্ঞান খুবই অল্প তোমার। আমি চিনি ওদের, জানি। নিশ্চিতভাবে বলতে পারি এ ব্যাপারে খুব দ্রুত কিছু করবে না ওরা। করবে, দূর থেকে হুমকি থামকি দেবে কেবল, ওই পর্যন্তই। এই ফাঁকে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস সময়ও পেয়ে যেতে পারি আমরা। আবার পায়চারি শুরু হলো। জর্জ ভালদেজের দু চোখ অনুসরণ করছে তাকে। আমাদের ইন্টেলিজেন্স সূত্র থেকে সিআইএ এর আমাকে উৎখাতের ব্লুপ্রিন্ট সম্পর্কে ৩টে তথ্য পেয়েছি আমি। প্রথম তথ্য, ব্লুপ্রিন্টের কোড নেম ছিল কোবরা। দ্বিতীয় তথ্য, ওই ষড়যন্ত্রে আমাদের ২ জন উঁচু পদের কর্মকর্তা জড়িত ছিল, খুব সম্ভব মন্ত্রী হবে তারা।
আরও 2 কি 3 জন আর্মি আর মিলিশিয়া অফিসারও ছিল এবং তৃতীয় তথ্য, কোবরার নাটের গুরু ছিল স্বয়ং র্যালফ ডেন্টন। কয়েক মুহূর্ত বিরতি দিলেন প্রেসিডেন্ট। তুমি কেবল আমাকে দেশি বিশ্বাসঘাতকদের মধ্যে অন্তত একজনের নাম এনে দাও, জর্জ। প্রায় আবেদনের সুর ফুটল তার কণ্ঠে। কিছু সময় ইতস্তত করে প্রশ্ন করল যুবক, আপনি কি বিশেষ কাউকে সন্দেহ করেন, কমরেড প্রেসিডেন্ট? ঘুরে পেছনের জানালার দিকে এগিয়ে গেলেন তিনি। বাইরে তাকালেন। অন্তিম সূর্যের আলো ধোঁয়ার ফাঁক ফোকর দিয়ে রুমে ঢুকছে। তার মাথার উপর উঠে যাচ্ছে ধোঁয়া পাক খেতে খেতে। দূর থেকে মনে হচ্ছে প্রেসিডেন্টের মাথায় আগুন ধরে গেছে বুঝি। একটু পর ঘুরলেন। জর্জ, 40 বছর হতে চলেছে আমি বাতিস্তাকে দূর করে বিপ্লব ঘটিয়ে ক্ষমতায় বসেছি। এর মধ্যে কম করেও 12 বার আমাকে খুন করার চেষ্টা করা হয়েছে। মেকি হাসি ফুটল তার মুখে। এবং অন্তত 6 বার অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে। সঠিক পরিসংখ্যান তোমাকে জানাতে গেলে এখন কাগজ কলম নিয়ে হিসেব কষতে হবে আমাকে। এ দেশের অর্ধেক মানুষের জন্মই হয়েছে আমি ক্ষমতায় বসার পর। ওরা সত্যিকার অতীত জানে না। অতীত সম্পর্কে যা জানে তা নিছক গালগল্প, ইতিহাস নয়। জীবনযুদ্ধে ওরা পর্যুদস্ত। নিশ্চয়ই ভাবে আমার বিপ্লব দেশের জন্য কোনো সুফল বয়ে আনেনি। সেজন্য অবশ্য ওদের আমি দোষ দিই না। একটা সত্যিকার বিপ্লবের সুফল পেতে কয়েক জেনারেশনও যে লেগে যেতে পারে সেটা ওরা বোঝে না। সে ধৈর্যও মানুষের নেই। তাদের চিন্তা নগদ প্রাপ্তির পরিমাণ নিয়ে। আজ কি পেলাম, কাল কি পাবো তাই নিয়ে। সুদূর ভবিষ্যতের চিন্তা কেউ করে না। বর্তমান সময়টা তাই আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কিউবার বিপ্লবী সরকারের জন্য। এই অধৈর্য মানুষগুলো আবার আমাকে উৎখাতের চেষ্টা করতে পারে, অসম্ভব নয়। কাজেই সুযোগ যখন পাওয়াই গেছে, আমি এর গোড়া মেরে দিতে চাই, বিদ্রোহীদের ধ্বংস করে দিতে চাই। এই জন্যই আমাকে জানতে হবে ওরা কারা ছিল। পিস্তলের মতো চুরুট তাক করলেন তিনি ভালদেজের দিকে। রাউল আমার ভাই, মন্ত্রী। ওকে আমি বিশ্বাস করি বলে এখন তোমাকে যা যা বললাম ওকেও বলেছি। ওর উপর আমার বিশ্বাস রক্তের বিশ্বাস, তোমার উপর প্রয়োজনের। তোমরা দুজন ছাড়া আর কেউ জানে না এসব। তৈরি হয়ে নাও। আজকালকার মধ্যে হেইতি যাচ্ছ তুমি, ওখান থেকে যাবে কারাকাস। আশা করছি বারমুদেজ এর মধ্যে কাজ সেরে ফেলবে। হাসি ফুটল প্রেসিডেন্টের মুখে। তুমি ওকে পাগল বলছিলে না? আমি কিন্তু ওর চাইতে অনেক বড় পাগল ছিলাম। বারমুদেজ কয়েক হাজার সহযোদ্ধা নিয়ে বিপ্লব সফল করেছে। আমি করেছিলাম মাত্র 80 জনকে নিয়ে। আমার দৃঢ় বিশ্বাস ও ব্যর্থ হবে না। উঠে পড়ল ভালদেজ। প্রার্থনা করি আপনার ধারণা যেন সত্যি হয়। চোখ কুঁচকে তাকে দেখলেন খানিক ক্যাস্ট্রো। মাথা একদিকে সামান্য হেলে আছে। প্রশ্নটা তার মুখ থেকে বের হওয়ার আগেই সে টের পেয়ে গেল এবার কোন প্রসঙ্গ উঠবে। মেয়েটা কে, জর্জ? লুনা, কমরেড। দ্রুত জবাব দিল সে। লুনা পেরেজ। আপনি মনে হয় চেনেন ওকে। ওর কতদিনের সম্পর্ক তোমাদের? 3 মাসের। খানিক চুপ করে থাকলেন ক্যাস্ট্রো। মেয়েদের ব্যাপারে আমি কারো পরামর্শ নেই না, কাউকে দিইও না। জীবনে আজই প্রথম দিচ্ছি তোমাকে। মেয়েটা বিপজ্জনক, ভয়ঙ্কর। নীতি বলে কিছু নেই, জটিল চরিত্রের, চরম স্বার্থপর আর সুন্দরী। তোমার সতর্ক থাকা উচিত। আমি জানি, কমরেড প্রেসিডেন্ট। এবারও দ্বিধাহীন জবাব দিল সে। ওকে নিয়ে যাচ্ছ? একেবারে শান্ত গলায় বললেন তিনি। এই প্রথম দ্বিধা দেখা গেল। হ্যাঁ, মানে ওখানে একা একা। দ্রুত হাত ইশারায় বিষয়টার সমাপ্তি টানলেন ক্যাস্ট্রো। যাও, তবে যা বলেছি খেয়াল রেখো। ডেন্টনের মুখ থেকে কেবল একটা নাম বের করো, ওতেই চলবে। বাকি নামগুলো আমি তার পেট থেকে বের করব। মাথা ঝাঁকিয়ে বেরিয়ে এলো জর্জ ভালদেজ। দরজা বন্ধ না হওয়া পর্যন্ত তার পিঠের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলেন ফিদেল ক্যাস্ট্রো। দূতাবাস প্রাঙ্গণ জুড়ে কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে পুরোদমে। বাইরেও লড়াই শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে। হালকা ভারী সব ধরনের অস্ত্রের হুঙ্কার শোনা যাচ্ছে মুহুর্মুহু। চারদিক থেকে আসছে গোলাগুলির আওয়াজ। ভেতরে চ্যান্সেলরি ভবন, স্টাফ অ্যাপার্টমেন্ট ব্লক আর রেসিডেন্সের ছাদে বালির বস্তার আড়ালে হেভি মেশিনগান নিয়ে বসে পড়েছে 15 জন মেরিন। বাইরের 3 দিকের 3 রাস্তা কভার করবে তারা, 2 পাশ ও পিছনটা। সামনের রাস্তায় চোখ রাখলেই চলবে। ওখানে কাউকে দেখা গেলে প্রথম 2 গান এমপ্লেসমেন্ট সামাল দিতে পারবে। 3 ফুট পুরু স্টিলের
রিনফোর্সড সীমানা দেয়ালের ওপরে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ প্রবাহ চালু করে দেওয়া হয়েছে। মেরিনদের সাথে দূতাবাসের বেতনভোগ ১২ সদস্যের এক থার্ড কান্ট্রি বডি ও সিকিউরিটি গার্ডও রয়েছে। তাদের ৮ জন চাকরিহারা নিকারাগুয়ান আর্মির সদস্য, অন্যরা পানামিয়ান। তারাও কাজে ব্যস্ত, প্রয়োজন দেখা দিলে লড়াই করবে। মেইন গেট পুরো লোহার, ভারী। তার দুদিকের দেয়ালেও দুটো বিল্ট ইন মেশিন গান এমপ্লাসমেন্ট আছে। গেট দিয়ে ঢুকতেই ৪ মেরিনের এক গার্ড হাউস, বাইরে ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ডের ৮ সদস্যের আরেক গার্ড হাউস। সবাই যে যার জায়গায় প্রস্তুত। ঘুরে ঘুরে প্রস্তুতির আয়োজন দেখলেন ডেন্টন, সন্তুষ্ট হলেন মোটামুটি। এতক্ষণে তার প্রথম মেসেজ ওয়াশিংটনকে জবর এক ঝাঁকি দিয়েছে ভাবছেন তিনি। জরুরি কল পেয়ে আরামের ঘুম ছেড়ে হোয়াইট হাউসের দিকে ছুটছে সবাই। ওখানকার সিচুয়েশন রুমে ক্রাইসিস মিটিং এর আয়োজন এতক্ষণে নিশ্চয়ই সম্পন্ন হয়ে গেছে। ওদিকে এখানকার সিআইএ সেকশনে ৭-৮ জন মহাব্যস্ত। চারদিক থেকে লড়াই সম্পর্কে তথ্য আসছে। এ পর্যন্ত যতদূর জানা গেছে তাতে বোঝা যায় মনকাডা বাহিনী বেশ জোরে সোরে আক্রমণ চালিয়েছে। এয়ারপোর্ট আর রেডিও টিভি স্টেশনের চারদিকে জোর লড়াই চলছে। তবে সব ইনফরমারের ভবিষ্যৎবাণী একই রকম, মনকাডা বাহিনী পিছু হটতে বাধ্য হবে, টিকতে পারবে না ওরা। অস্ত্র যাই থাক, গোলার মজুদ পর্যাপ্ত নয় মনকাডার। এর মধ্যে স্যান্ডলার কোত্থেকে ফোন করেছিল রাষ্ট্রদূতকে। বাইরে আটকা পড়ে গেছে সে, আসতে পারছে না। লোকটাকে তিনি পরামর্শ দিয়েছেন সকাল ৮টায় রেজিগনেশন লেটার নিয়ে তার সঙ্গে দেখা করতে, নইলে অপ্রিয় কাজটা ডেন্টনকেই করতে হবে। থতমত খেয়ে ফোন রেখে দিয়েছে স্যান্ডলার। ৪টার দিকে ডেড হয়ে গেল দূতাবাসের টেলিফোন লাইন। রেডিওর মাধ্যমে তথ্য আদান প্রদান চলতে থাকলো। ব্রিটিশ এম্বাসি থেকে জানা গেল প্রেসিডেন্টের প্রাসাদ আর পুলিশ ব্যারাকের দখল নিয়ে প্রচণ্ড লড়াই চলছে। হতাহতের সংখ্যা প্রচুর। তবে চামারিস্তা সুবিধাজনক অবস্থানে আছে। বেশি ক্ষতি হচ্ছে মনকাডা বাহিনীর। ধারণা করা হচ্ছে দুপুরের আগেই পিছু হটতে বাধ্য হবে সে। রালফ ডেন্টন জানেন মার্কিন সামরিক হস্তক্ষেপের ভয়ে কোনো পক্ষই সরাসরি তার দূতাবাসে হামলা চালাতে সাহস পাবে না। তবু যদি বলে একটা কথা আছে। সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে না পেরে কর্নেল বাটলারের সাথে আলোচনা করলেন তিনি। প্রথমে এক কথায় সে আশঙ্কা নাকচ করে দিতে চাইলেন কর্নেল, কিন্তু রাষ্ট্রদূত সন্তুষ্ট হতে পারেননি বুঝে নতুন ব্যবস্থা নিলেন। সমস্ত অসামরিক স্টাফ, তাদের বউ বাচ্চা, মেয়ে সেক্রেটারি আর ছাত্রছাত্রীদের চ্যান্সেরি ভবনের হলরুমে এনে জড়ো করলেন। মেঝেতে ম্যাট্রেসের ঢালাও বিছানা করে তাদের থাকার ব্যবস্থা করে দিলেন। আমেরিকান মেয়েদের আতঙ্কে জড়সড় হয়ে থাকতে দেখে ২ বাংলাদেশি মেয়ে, রুনা ও উর্মি, তাদের সাহস জোগাতে এগিয়ে এলো। সন্ত্রস্ত শিশুদের ছড়া কেটে ঘুম পাড়ানো, ডায়াপার বদলে দেওয়া সহ ছোটখাটো সব কাজ স্বেচ্ছায় নিজেদের কাঁধে তুলে নিল ওরা। দেখাদেখি গ্রুপের অন্য ছাত্ররাও এগিয়ে এলো। আধ ঘন্টা পর দেখা গেল ভেতরের প্রায় সমস্ত কাজ ওরাই করছে হাসি মুখে। ভেতরে বাইরের সবার জন্য দফায় দফায় কফি তৈরি করা, রাত জাগার ফলে অসময়ে খিদেয় কাতর ছোট ছোট ছেলে মেয়েদের কে কোন স্যান্ডউইচ খেতে ভালোবাসে জেনে তা তৈরি করে খাওয়ানো ইত্যাদি কাজে মেতে উঠল দলটা। ওদিকে এমন চরম টেনশনের মুহূর্তে একেবারে অপ্রত্যাশিতভাবে কফি পেয়ে ডেন্টন যেমন বিস্মিত হলেন, খুশিও হলেন তেমনি। থ্যাংক গড, মনে মনে ভাবলেন তিনি। ওদের নিয়ে এসে দেখছি ভালোই করেছি তাহলে। এই প্রথম গ্রুপের বিদেশিদের পরিচয় জানার আগ্রহ জন্মালো রাষ্ট্রদূতের। হলরুমে এসে ওদের সঙ্গে আলাপ করলেন। সবার সাহায্যে এগিয়ে আসার জন্য উর্মি, রুনা সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বাইরের পরিস্থিতি সংক্ষেপে খুলে বললেন তিনি। তারপর অভয় দিতে গিয়ে খেয়াল করলেন আসলে তিনি নন, ওরাই তাকে অভয় দিচ্ছে। তোমাদের দায়িত্ব, কর্তব্য, সচেতনতা দেখে আমি মুগ্ধ, মন্তব্য করলেন রাষ্ট্রদূত। রুনা, উর্মি, তোমরা দুজনেই ২ রত্ন। অসময়ে তোমাদের এই সাহায্য আমাদের যে কত উপকার করলো তা বলে বোঝাবার মতো ভাষা আমার নেই। তোমাদের নির্বিকার ভাব দেখে এরকম ক্রাইসিসের সময় তোমাদের বানানো চমৎকার কফি খেয়ে বাইরের প্রত্যেকের মনোবল অনেক বেড়ে গেছে। আমরা ভাবতে বাধ্য হচ্ছি পরিস্থিতি স্বাভাবিক আছে। অনিশ্চিত পরিস্থিতিতে এই সাহায্য যে কত অসামান্য বলে বোঝাতে পারবো না আমি। আমাদের কুক স্থানীয়, সকালে আসে রাতে চলে যায়। বাইরে যে পরিস্থিতি তাতে আজ ওরা আসতে পারবে বলে মনে হয় না। তোমরা যদি দয়া করে আমাদের খাবারের দিকটাও একটু দেখো, অন্তত আজকের জন্য, খুব খুশি হব। যা পারো যা খুশি তৈরি করে খেতে দিও সবাইকে দয়া করে। নিশ্চয়ই মিস্টার অ্যাম্বাসেডর, হেসে জবাব দিল উর্মি। আমরা ব্রেকফাস্ট তৈরি করা নিয়ে আলাপ করছিলাম। বেঁচে থাকো। রাষ্ট্রদূত হাসলেন।
বেরিয়ে এসে আরেকবার গান এমপ্লেসমেন্টগুলো ঘুরে দেখার জন্য এগোলেন। পূবের আকাশে আলোর আভাস দেখা দিয়েছে তখন। কিউবায় সূর্য উঠেছে। ভেনেজুয়েলাতে উঠল ঘণ্টাখানেক পর। আলো দেখে সবার মনের চাপ হালকা হলো। ক্যান্টিনে রুনা উর্মি স্যান্ডউইচ কফি তৈরি করছে। ছাত্ররা সেসব ট্রেতে সাজিয়ে নিয়ে আসছে গান এমপ্লেসমেন্ট সহ অন্যদের সামনে। চমৎকার হাসিখুশি পরিবেশ। সব পাল্টে গেল মুহূর্তে। প্রতিটা লুকআউট জানালো বাঁ দিকের অ্যাভেনিডা সান্তান্দা দিয়ে ৫ ট্রাকের একটা কনভয় কম্পাউন্ডের দিকে এগিয়ে আসছে। ওরা অন্য কোনো দিকে যেতে পারে ভেবে কয়েক মুহূর্ত দ্বিধাদ্বন্দ্ব চলল, অবশেষে দেখা গেল না, বাঁক নিয়ে এমুখো হয়েছে। উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়ে গেল সবার। ৫ ট্রাকে কম করে হলেও ১০০ ন্যাশনাল গার্ড রয়েছে, সরকারের বিশেষ বাহিনী, রিজার্ভ ফোর্স। মেইন গেটের একটু তফাতে দাঁড়িয়ে পড়ল কনভয়। প্রথম ট্রাকের ক্যাব থেকে নামল কর্নেল। কর্নেল বাটলার ভিনকিউলারে তাকে দেখে চিনতে পারলেন। সার্ভিসে মোটামুটি সুনাম আছে তার। কর্নেল লিচ। ধীর পায়ে এগিয়ে এসে গেটের ভেতরে ঢোকার অনুমতি চাইল সে। রাষ্ট্রদূতের সাথে জরুরি আলোচনা আছে। নার্ভাস দৃষ্টিতে তার দিকে তাকালেন বাটলার। মাথা ঝাঁকালেন তিনি। সাইড গেট খুলে দিন। বাইরে গিয়ে কথা বলবো লোকটার সাথে। সবে সূর্য উঠেছে, অথচ কর্নেলের চোখে গাঢ় সানগ্লাস। কাচের পেছনে দু চোখ ঘন ঘন ডানে বাঁয়ে করছে। হাতে বেতের ছড়ি। এক্সেলেন্সি। কড়া স্প্যানিশ অ্যাকসেন্টের ইংরেজিতে বলল সে। নতুন প্রেসিডেন্ট সিনিয়র বার্মুদেজের নির্দেশে আপনার দূতাবাসে নিরাপত্তা বাহিনী শক্তিশালী করার জন্য এসেছি আমরা। আমার দেশের ২ নাগরিক এরই মধ্যে মারা গেছে শুনেছি আমি, বললেন ডেন্টন। নিরপরাধ সাধারণ ব্যবসায়ী ছিল তারা। সেজন্য আমার সরকার দুঃখিত এক্সেলেন্সি, শ্রাগ করল কর্নেল। তবে ব্যাপারটা ভুল বোঝাবুঝির ফলে ঘটেছে, শ্রমিক অসন্তোষ। এখানকার কোকাকোলা বটলার্স কোম্পানির ২ কর্মকর্তা ওয়াটসন ও প্যাকারকে গতকাল কারখানার ভেতরে পিটিয়ে মেরে ফেলেছে শ্রমিকরা। প্রাক্তন প্রেসিডেন্ট ভার্দেসের ছোট ভাইয়ের সাথে তাদের দুজনের যথেষ্ট দহরম-মহরম ছিল। কারখানার শ্রমিক অসন্তোষ দমন করতে একবার তার সাহায্য নিয়েছিল লোক দুটো। ফল হিসেবে চাকরি খোয়াতে হয় ৩ শ্রমিক নেতাকে। তারই জের। তবু আপনার সরকারকে দায়ী করব আমি এজন্য। প্রচুর টাকা ট্যাক্স দেয় আপনাদের কোকাকোলা। নিশ্চয়ই এক্সেলেন্সি, জোরে জোরে মাথা ঝাঁকালো কর্নেল লিচ। ব্যাপারটা নিয়ে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সেজন্যই আমাকে পাঠিয়েছেন প্রেসিডেন্ট। শহরের পরিস্থিতি সুবিধের নয়। কেন? বললেন কর্নেল বাটলার। আমরা জেনেছি সরকারি বাহিনীর পাল্টা আক্রমণে মনকাডায় প্রচুর ক্ষতি হয়েছে। এয়ারপোর্ট, প্রেসিডেন্ট ভবন দখলের আশা ছেড়ে সরে পড়েছে ওরা। পুলিশ ব্যারাকেও সুবিধা করতে পারছে না। তাহলে? আপনার তথ্য নির্ভুল কর্নেল, বাধা দিয়ে বলল সে। কিন্তু আমরা খবর পেয়েছি আবার নতুন উদ্যমে আক্রমণ চালানোর জন্য তৈরি হচ্ছে জেনারেল মনকাডা। সিনিয়র বার্মুদেজ তাই আপনাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমাদের দূতাবাস সুরক্ষিত কর্নেল, বললেন বাটলার। এই নিয়ে তাকে দুশ্চিন্তা না করলেও চলবে। বিরক্তির আভাস ফুটল লিচের কপালে। রাষ্ট্রদূতের দিকে ফিরল সে। এক্সেলেন্সি, সময় সুযোগ থাকা সত্ত্বেও আমেরিকা ভার্দেসকে যুদ্ধে কোনো সাহায্য করেনি। আমাদের নিজেদের ব্যাপারে নাক গলায়নি। ব্যাপারটা কেন ঘটেছে সিনিয়র বার্মুদেজ ভালো করেই তা জানেন। সেজন্য তিনি আপনার সরকার আর বিশেষ করে আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। আপনাদের নিরাপত্তার কথা ভেবে একই রকম উদ্বিগ্ন। যতক্ষণ মনকাডা বাহিনীকে ছত্রভঙ্গ করা না যাচ্ছে ততক্ষণ নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। এখন প্রতিটা মুহূর্ত বিপজ্জনক। আমাদের জন্য নয়, চিন্তিত কণ্ঠে বললেন রাষ্ট্রদূত। আপনাদের জন্যই বেশি এক্সেলেন্সি। কেন? ভার্দেসের ঘনিষ্ঠ বন্ধু মনকাডা। যুদ্ধে আমেরিকা কেন ভার্দেসকে সাহায্য করেনি সেও তা জানে। আমাদের ইন্টেলিজেন্স সূত্র জানিয়েছে প্রতিশোধ নেয়ার জন্য দূতাবাস আক্রমণ করবে সে যে কোনো মুহূর্তে। অধৈর্য হয়ে উঠছে কর্নেল। ছড়ি দিয়ে অনবরত বুটের পাশে বিরক্তিকর ঠুকঠুক শব্দ করছে। নীরবে মাথা দোলালেন ডেন্টন, বিশ্বাস করতে পারছেন না। ছড়ির আওয়াজ জোরালো দ্রুততর হলো। লম্বা করে দম নিল লিচ। এক্সেলেন্সি, ভার্গাসের মৃত্যুর জন্য মনকাডা সরাসরি আপনাকে দায়ী করছে। তাই আগামী কয়েকটা দিন আপনার দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নিতে আমাকে পাঠিয়েছেন সিনিয়র বার্মুদেজ। যতক্ষণ মনকাডা বাহিনীকে নিশ্চিহ্ন করতে না পারছি আমরা, ততক্ষণ আপনাদের এতগুলো প্রাণের কোনো নিশ্চয়তা নেই। কিছুক্ষণ ভাবলেন রাষ্ট্রদূত। ঠিক আছে, করুন ব্যবস্থা। গার্ডদের নিয়ে বাইরে পজিশন নিন আপনি।
কর্নেল মাথা দোলালো। মাফ করবেন এক্সেলেন্সি, বাইরে নয়, কম্পাউন্ডের ভেতরে ঢোকার অনুমতি চাই আমি। না, দৃঢ়ভাবে মাথা দোলালেন রাষ্ট্রদূত। ভেতরে নয়, পাহারা দিতে হলে বাইরে থেকেই দিতে হবে আপনাদের। কিন্তু সরি কর্নেল, বাটলার বাধা দিলেন। তা হওয়ার নয়। দয়া করে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এক্সেলেন্সি। তাকে পাত্তা না দিয়ে জরুরি আবেদনের সুরে বলল লিচ। ভেতরে এত মানুষ, যদি মন কাডা। কাছেই কোথাও ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ শুনে থেমে গেল সে। চরকির মতো ঘুরে দাঁড়ালো। ডেন্টন বাটলারও ঘুরলেন। সবার চোখের সামনে উত্তর দেয়ালের বাইরের খানিকটা অংশ তার কাটার বেড়াসহ উড়ে গেল গোলার আঘাতে। মাই গড! আঁতকে উঠলেন রাষ্ট্রদূত। এসব কি? চ্যান্সেরি ভবনের ছাদ থেকে এক মেরিন চেঁচিয়ে উঠল, মর্টার স্যার! চোখে বেনকিউলার ধরে দূরে তাকিয়ে আছে সে বালির বস্তার আড়াল থেকে। অনুমান ৩০০ গজ দূর থেকে। দ্বিতীয় মর্টারের আওয়াজে কথা শেষ করতে পারল না সে, টুপ করে বসে পড়ল। এটাও প্রায় একই জায়গায় পড়ল, আরো খানিকটা দেয়াল উড়ে গেল। একটু পর মাথা তুলল মেরিন, উকিঝুঁকি মারতে শুরু করেছে। স্টেডিয়ামের দিক থেকে গোলা ছোড়া হচ্ছে, ঘোষণা করলো সে। কাউকে দেখতে পাচ্ছি না। হড়বড় করে কি যেন বলছে লিজ, কিন্তু পাত্তা দিলেন না ডেন্টন। রাগে চেহারা লাল হয়ে উঠেছে। এত বড় স্পর্ধা! দাঁতে দাঁত চেপে বললেন তিনি। অবশ্য পরক্ষণেই বুঝলেন এটা রাগ দেখানোর সময় নয়, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার সময়। বাটলারের দিকে ফিরলেন তিনি। চাপা কণ্ঠে দ্রুত নির্দেশ দিলেন, ভেতরে যান। ডকুমেন্টস সব রেডি আছে সেফ হেভেনে, পুড়িয়ে ফেলতে বলুন এক্ষুনি। মেয়ে আর বাচ্চাদেরকে সবাইকে ভল্টে রেখে আসুন। হারি আপ। রাইট স্যার। তীর বেগে চ্যান্সেরি ভবনের দিকে ছুট লাগালেন কর্নেল। এক্সেলেন্সি, পাশ থেকে ডাকলো কর্নেল লিচ। দেরি হয়ে যাচ্ছে, ওরা হয়তো এসেই পড়েছে। আমাদের ভেতরে ঢুকতে অনুমতি দিন। আপনাদের ফ্ল্যাগ নামান, আমাদেরটা তুলে দেই ওখানে, তাহলে। রেগে উঠলেন ডেন্টন। দ্রুত হাত নেড়ে নাকচ করে দিলেন তার পরামর্শ। প্রায় একই সঙ্গে পরপর আরো দুটো মর্টার ফুটল। আওয়াজ অনেক কাছে শোনালো এবার। দুটোই দেয়ালের বাইরের দিকে আঘাত করলো। আরো খানিকটা কংক্রিট ও কাটা তার খুঁটি সহ উড়ে গেল। দেখতে পাচ্ছি ওদের, চেঁচিয়ে বলল সেই মেরিন। ১০০ গজ দূরে পজিশন নিচ্ছে ওরা। অনেক লোক, রেঞ্জ সেট করছে। রাষ্ট্রদূতের দিকে তাকালো লোকটা। আপনাদের এখনই কভার নেওয়া উচিত স্যার। তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়লেন তিনি। কর্নেল লিচও এলো সঙ্গে। ভেতরের গার্ড হাউসে ঢুকে তার বাহু চেপে ধরল লোকটা। এক্সেলেন্সি, এখনো সময় আছে। যা করার তাড়াতাড়ি করতে হবে আমাদের। ভেতরের মহিলা শিশুদের কথা অন্তত ভাবুন। ওদের নিরাপত্তার জন্য আমাদের সাহায্য আপনার প্রয়োজন হবে। বাইরের দিকে ইঙ্গিত করলো সে। ওরা ফ্যানাটিক। মর্টার আছে ওদের সাথে, রকেট আছে। আপনার এই গেট উড়িয়ে দিয়ে ভেতরে ঢুকতে বেশি সময় লাগবে না ওদের। তারপর কি ঘটবে একবার ভেবে দেখুন। পাইকারি ধর্ষণ, হত্যা। নিজের শিউরে ওঠা গোপন রাখতে পারলেন না রাষ্ট্রদূত। তাই দেখে উৎসাহ পেয়ে আবার বলল কর্নেল, আমাদের ঢোকার অনুমতি দিন। আপনাদের ফ্ল্যাগ নামিয়ে আমাদেরটা তুলে দেই পোস্টে। ওটা দেখলে গোলাগুলি বন্ধ করে দেবে ওরা। সিদ্ধান্ত নেয়ার জন্য নিজের সাথে রীতিমতো যুদ্ধ করছেন ডেন্টন। বুঝে উঠতে পারছেন না কি করবেন। প্রত্যাখ্যান করলে ন্যাশনাল গার্ড নিশ্চয়ই ফিরে যাবে। তারপর যদি বাইরের ওরা ঢুকে পড়ে। আর ভাবতে পারলেন না। নিজেদের হেভি মেশিনগানই একমাত্র বড় ভরসা ছিল, কিন্তু মর্টার রকেটের মোকাবেলায় ও জিনিস তেমন কাজে আসবে না। গোলা মেরে এমপ্লাসমেন্ট সহ সব উড়িয়ে দেবে ব্যাটারা। বাধা দেওয়ার কোনো পথ থাকবে না তখন। একটু পর কর্নেল বাটলার ফিরলেন। মাথা ঝাঁকিয়ে আশ্বস্ত করলেন রাষ্ট্রদূতকে। তখনই আবার চেঁচিয়ে উঠল মেরিন লোকটা, স্যার, ওরা ঘিরে ফেলেছে আমাদের। দক্ষিণ দিকেও দেখতে পাচ্ছি ওদের একদল। আগেরগুলোর চাইতে দ্বিগুণ শব্দে বিস্ফোরিত হলো আরেকটা গোলা। উল্টো দিক থেকে এসেছে আওয়াজ। কোথাও পড়ল না অবশ্য, উপর দিয়ে চলে গেল। রকেট! আঁতকে উঠলেন বাটলার। নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে ডেন্টন, কিন্তু পারছেন না। ভেতরে অনিশ্চয়তা, হতাশা আর ভয় ক্রমেই বাড়ছে। বাহু থেকে লিচের হাত সরিয়ে দিলেন তিনি। এক্সেলেন্সি, বলল সে, হয় আমাদের ঢুকতে দিন, নইলে বলুন চলে যাই। আমার লোকেরা বাইরে সম্পূর্ণ অরক্ষিত। আপনাদের রক্ষা করতে এসে ওদের মৃত্যুর মুখে বসিয়ে রাখার কোনো অর্থ দেখি না আমি। বাটলারের দিকে তাকালেন তিনি। কর্নেল তার সিদ্ধান্ত শোনার অপেক্ষায় আছেন বোঝা গেল। ওদিকে লিচকে এ মুহূর্তে বেশ শান্ত মনে হচ্ছে আগের তুলনায়।
ছড়ি দিয়ে এখনো বিরক্তিকর আওয়াজ করছে, তবে আগের মতো দ্রুত নয়। লোকটার চোখ দুটো দেখা গেলে ভালো হতো, ভাবলেন রাষ্ট্রদূত। ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে বলে নিজের উপর রেগে উঠলেন। ঠিক আছে কর্নেল, আপনার লোকদের বলুন ভেতরে আসতে। কর্নেল বাটলার, গেট খুলে দিন। ফ্ল্যাগ নামিয়ে ফেলুন আমাদের, তবে অন্য কোনো ফ্ল্যাগ উড়বে না ওখানে।